জয় মা যোগাদ্দা। নমস্কার বন্ধুরা, মা যোগাদ্দার নাম স্মরণ করে শুরু করছি এবারের এই বিশেষ পর্ব। আজ আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ক্ষীরগ্রামের মা যোগাদ্দার পূজা ও মাকে দর্শন করার উদ্দেশ্যে। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক এবারের এই বিশেষ পর্ব। প্রথমেই জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছাতে হবে এই ক্ষীরগ্রামে। আপনারা যারা বর্ধমান থেকে আসতে চাইছেন তারা বর্ধমান কাটোয়া লাইনের বাসে চেপে একে একে ভাতার, বলগোনা, নিগন অতিক্রম করে এসে পৌঁছতে হবে কৈচোর বাস স্ট্যান্ডে। আর আপনারা চাইলে বর্ধমান কাটোয়া যে রেল লাইন আছে সেই ট্রেনের মাধ্যমেও এসে পৌঁছাতে পারেন কৈচোর রেল স্টেশনে। আর সেখান থেকে টোটো বা অটো করে অনায়াসেই পৌঁছে যেতে পারেন ক্ষীরগ্রামে। আর আমার মতো যদি আপনারা বাইক নিয়ে আসতে চান তাহলে তো কোনো ব্যাপারই নেই, বর্ধমান থেকে সোজা চলে আসুন কাটোয়া রোড ধরে কৈচোরে। আর এই কৈচোর বাস স্ট্যান্ড থেকে ডান দিকে 5 থেকে 7 কিলোমিটার গেলেই আপনারা পেয়ে যাবেন ক্ষীরগ্রাম। আমি এই কৈচোর থেকে রাইট সাইড নিলাম ক্ষীরগ্রামের উদ্দেশ্যে। আমার সামনে যে রেল লাইনটা দেখা যাচ্ছে ওটাই হলো বর্ধমান কাটোয়া লাইন। এই ওভারব্রিজের লেফট সাইড দিয়ে গেলে আপনারা পেয়ে যাবেন কৈচোর রেল স্টেশন। এখান থেকে নেমেই আপনাদেরকে এই টোটো বা অটো করে ধরে আপনাদেরকে পৌঁছে যেতে হবে ক্ষীরগ্রামে। বন্ধুরা, আমরা এখন পৌঁছে গেছি ক্ষীরগ্রামে। গ্রামে ঢোকার আগে এই সুন্দর গেটের নিচ দিয়ে আপনারা ঢুকে যান গ্রামের ভিতরে। তারপর নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে পৌঁছে যান মাতৃ মন্দিরের ঠিক সামনে। এখন আমরা পৌঁছে গেছি একদম গ্রামের সম্মুখে। এখানেই নির্দিষ্ট জায়গায় গাড়ি পার্কিং করে লাইন দিয়ে দেব মাকে দর্শন করার জন্য মন্দিরের সামনে। এখান থেকেই শুরু হচ্ছে মাতৃমন্দির প্রবেশের লাইন। তবে তার আগে চলুন বন্ধুরা জেনে নিই এই ক্ষীরগ্রাম ও মা যোগাদ্দার পৌরাণিক মাহাত্ম্য। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী দেবী সতীর 51 পীঠের এক অন্যতম প্রধান সতীপীঠ হল এই ক্ষীরগ্রাম। এই পবিত্র স্থানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। আর এই স্থানে দেবী পূজিত হন মা যোগাদ্দা রূপে। এখানে মায়ের ভৈরব রূপে অবস্থান করছেন বাবা ক্ষীরেশ্বর বা ক্ষীরখণ্ডক। আর এই ক্ষীরেশ্বরের নাম অনুসারে গ্রামের নাম করা হয়েছে ক্ষীরগ্রাম। প্রতি বছর বৈশাখ সংক্রান্তি অর্থাৎ 31শে বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের 4 তারিখে দেবীকে ক্ষীরদিঘির জল থেকে তুলে এনে মন্দিরে পূজা করা হয় সমগ্র জনসাধারণের সামনে। এবং বাকি 4 দিন যেমন আষাঢ় নবমী, বিজয় দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসের মাকড়ী সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে এনে পূজা করা হলেও তাকে দেখতে পান না সাধারণ মানুষজন। একদা দেবীর পূজায় প্রচলন ছিল নরবলির। বর্তমানে কোনো এক বিশেষ কারণে নরবলি বন্ধ হয়ে গেলেও প্রচলন থেকে গেছে পশু বলি ও মহিষ বলির।
বৈশাখী সংক্রান্তিতে প্রায় 15 দিন যাবৎ মায়ের এই পূজা উপলক্ষে অগণিত ভক্তের জনসমাগমে পূর্ণভূমি ক্ষীরদিঘির পাড়ে মহামেলা হয়ে ওঠে এক পূর্ণ মহামিলন ক্ষেত্র। মা জোগাড়দার অনেক মহিমা লোকমুখে প্রচলিত আছে, তার মধ্যে এটি বিশেষ রোমাঞ্চকর ও অন্যতম। শোনা যায় তৎকালীন মহারাজ স্বয়ং মায়ের পূজায় নরবলির নিয়ম প্রচলন করেন এবং তিনি নিয়ম করে প্রতি বছর পূজার সময় গ্রামের কোনো এক পরিবারের সদস্যকে নরবলি দিতেন। স্বভাবতই এতে প্রজাগণের মধ্যে নেমে আসত শোকের ছায়া। নিয়ম অনুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পুত্রের পালা পড়ে। শোকগ্রস্ত এক পুত্রী ব্রাহ্মণী ভোররাত্রিতে পুত্রকে নিয়ে গ্রাম পরিত্যাগের চেষ্টা করেন। তখন মা জোগাড়দা স্বয়ং দর্শন দিয়ে তাদের গ্রামে ফেরার ব্যবস্থা করেন এবং নরবলির পরিবর্তে মহিষ বলি প্রথার প্রচলনের আজ্ঞা দেন। মাতৃমন্দিরে মাকে দর্শন করে এবারে আমরা যাই চলুন গ্রামের ভিতরে বাবা ক্ষীরখণ্ডক এবং মায়ের বাড়ি দর্শন করতে। এই হলো বাবা ক্ষীরখণ্ডকের মন্দির, আর এই পাশেই রয়েছে মা জোগাড়দার বাড়ি ও শয়নগৃহ। পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী এই স্থানের মাহাত্ম্য কম কিছু নয়। পৌরাণিক ব্যাখ্যা থেকে জানা যায় আদিতে এই ক্ষীরগ্রামে বেশ কিছু চতুষ্পাঠী ছিল এবং এখান থেকে মিলেছে বহু প্রাচীন পুঁথি, যার মধ্যে অন্তত 40টি মা জোগাড়দা বন্দনার পুঁথি পাওয়া গেছে। তবে তার মধ্যে মহাকবি কৃত্তিবাস রচিত পুঁথিটি সব থেকে প্রাচীন। রামায়ণের কালে মহিরাবণ বধের পর তারই পূজিত ভদ্রকালীকে পাতালপুরী থেকে তুলে নিয়ে এসে শ্রীরামচন্দ্র দেবী ভদ্রকালীকে মা জোগাড়দা রূপে প্রতিষ্ঠা করেন এই স্থানে। মহাকবি কৃত্তিবাসের মতে কাহিনীটি ছিল ঠিক এই রকম। মহিরাবণ শ্রীরামচন্দ্র এবং লক্ষ্মণকে নিয়ে পাতালপুরীতে প্রবেশ করেন তার আরাধ্য দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য, কিন্তু শ্রী হনুমানজি মাছির ছদ্মবেশে পাতালে প্রবেশ করেন মা ভদ্রকালীর কাছে রাম লক্ষ্মণের আসল পরিচয় জানিয়ে দেন। দেবী তখন হনুমানজিকে বুদ্ধি দেন, মহিরাবণ যখন বলি দেওয়ার আগে প্রণাম করতে বলবে, রামচন্দ্র যেন তখন বলেন আমি প্রণাম করতে জানি না। আর মহিরাবণ হেঁট হয়ে যখন প্রণাম করবে ঠিক সেই মুহূর্তে যেন খাড়া দিয়ে মহিরাবণের মাথা কেটে ফেলা হয়। ঠিক এমনটাই করেছিলেন শ্রীরামচন্দ্র। তারপর শ্রী হনুমানজি, রামচন্দ্র, লক্ষ্মণ ও মা ভদ্রকালীকে পাতাল থেকে এই স্থান দিয়ে বের করে নিয়ে আসেন পৃথিবীতে। বর্তমানে এই মন্দিরের ভিতরেই রয়েছে সেই সুড়ঙ্গ পথ। মায়ের এই বাড়িতে প্রতিদিন নিত্য পূজা ও ভোগের আয়োজন করা হয়ে থাকে। আপনারা যারা চাইছেন ভোগ প্রসাদ গ্রহণ করবেন তারা অবশ্যই সকাল সকালে এসে এই অফিস ঘর থেকে কুপন সংগ্রহ করে নেবেন অল্প কিছু অর্থের বিনিময়ে। এখানেই মায়ের ভোগ প্রসাদ বসিয়ে খাওয়ানো হয় ভক্তদের। মায়ের বাড়ি দেখা হয়ে গেলে এবার আপনারা চলে আসুন ক্ষীরদিঘির পাড়ে। এখানে আপনারা দেখে নিতে পারেন মায়ের নূতন ও পুরাতন দুটি মন্দির।
এখন যে মন্দিরটি আপনারা দেখছেন এটি নবনির্মিত। কয়েক বছর আগে ক্ষীরদিঘি সংস্কারের সময় পুকুরের মধ্য থেকে উঠে আসে মা জোগাড়দার আর একটি বহু প্রাচীন মূর্তি, আর সেই মূর্তিটিকেই এই মন্দিরে স্থাপন করে পূজা অর্চনার ব্যবস্থা করেন গ্রামবাসীবৃন্দ। আনন্দের বিষয় এটাই যে মা জোগাড়দাকে সারা বছর দর্শন করতে না পারলেও এই নতুন মন্দিরের মাকে সারা বছর দর্শন করতে পারেন আগত সকল ভক্তমণ্ডলী। এই শ্বেতপাথর দ্বারা নির্মিত মন্দিরটির জলে সারা বছর রেখে দেওয়া হয় মাকে, এবং এই স্থান থেকে বছরের 6টি বিশেষ দিনে মাকে জল থেকে তুলে নিয়ে এসে পূজা অর্চনার আয়োজন করা হয়। এই ক্ষীরদিঘির দক্ষিণ পাশেই রয়েছে ধামাস দিঘি। কথিত আছে মা উমা কুমারী ব্রাহ্মণ কন্যার রূপে এই দিঘির পাড়ে বসেই শাখা পড়েছিলেন। আবারও একবার মা জোগাড়দার নাম নিয়ে শেষ করছি এইবারের এই বিশেষ পর্ব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জয় মা জোগাড়দা।